নমস্কার। গল্পভার স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে গল্প শুরুর পূর্বে বিশেষ সতর্কীকরণ। আজকের গল্পে হয়তো আপনার মনের পুরনো একটা কোণ একটু নড়ে চড়ে বসতে পারে। কি ভাবছেন কি? আরে আজকে তো একটা প্রেমের গল্প বলবো। তবে সাবধান, এটা ফেসবুক ইনস্টাগ্রামের প্রেম কিন্তু নয়। এখানে ইনবক্স, ইমোজি, সেলফি কিচ্ছু নেই। তবে সেই মার্কা মারা ক্লাসিক বাংলা ওল্ড স্কুল লাভটা পাবেন। আর এরকম প্রেমের কথা হলে কার কথা মনে পড়ে বলুন তো? আমাদের প্রেমের ঠাকুরের কথা না? ঠিক ধরেছেন, কি তাই তো? আচ্ছা ভাবুন তো, একটা ছেলে সে একটু গম্ভীর, ভাবে সে একেবারেই রোম্যান্টিক না। আর অন্যদিকে একটা মেয়ে যার হাসি শুনলেই মনে হয় পাড়া প্রতিবেশীর সব আলো জ্বলে উঠল। তাহলে এই দুজনের দেখা হলে কি হতে পারে? এই রে, আমি তো সব বলে দিচ্ছি, আপনারা শুনবেন কি তবে? তাহলে শুরু করি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরেছে। নদীটা ছোট, বর্ষার শেষে প্রায় শুকিয়ে যায়, কিন্তু এখন শ্রাবণের শেষে জল ভরে গিয়ে গ্রামের বেড়া আর বাঁশঝাড়ের নিচ পর্যন্ত ছুঁয়ে বয়ে চলেছে। অনেক দিনের টানা বৃষ্টির পর আজ আকাশে মেঘ নেই, ঝলমলে রোদ উঠেছে। নৌকোয় বসে থাকা অপূর্ব কৃষ্ণর মনের ভেতরটা যদি দেখা যেত, তবে বোঝা যেত এই যুবকের মনও যেন নতুন বর্ষায় ভরা নদীর মতো আলোয় ঝলমল করছে আর হাওয়ায় দুলছে। নৌকা ঘাটে এসে ফিরল। নদীর ধারে গাছের ফাঁক দিয়ে ওদের বাড়ির পাকা ছাদ দেখা যাচ্ছে। অপূর্ব আসছে এ খবর বাড়ির কেউই জানতো না, তাই ঘাটে কেউ অপেক্ষা করছিল না। মাঝি যখন ব্যাগটা নামাতে গেল, তখন অপূর্ব তাকে থামিয়ে দিয়ে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দ ভরে তাড়াতাড়ি নেমে পড়ল। নামার সঙ্গে সঙ্গেই কাদায় পিছলে গিয়ে ব্যাগ সহ পড়ে গেল। পড়ার সাথে সাথেই কোথা থেকে এক মিষ্টি উচ্চকণ্ঠের হাসি ভেসে এলো। এত জোরে উঠল যে পাশের অশ্বত্থ গাছের পাখিরা ভয় পেয়ে ডানা ঝাপটালো। অপূর্ব খুব লজ্জা পেয়ে তাড়াতাড়ি সামলে উঠে চারপাশে তাকালো। দেখলো ঘাটে মহাজনের নৌকা থেকে সদ্য নামানো ইটির স্তূপের উপর বসে একটা মেয়ে প্রাণ খুলে হাসছে। মনে হচ্ছে এখনই হাসতে হাসতে গড়িয়ে পড়বে। অপূর্ব চিনে নিল ওদের নতুন প্রতিবেশী মৃন্ময়ী। আগে এদের বাড়ি ছিল দূরে বড় নদীর ধারে। নদী ভাঙনে ভিটে হারিয়ে 2-3 বছর হলো এই গ্রামে এসে বসতি করেছে। এই মেয়েটার নাম চারপাশে সব খুব শোনা যায়। গ্রামের পুরুষেরা স্নেহ করে তাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা তার উচ্ছৃঙ্খল স্বভাব নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে। গ্রামের সব ছেলেদের সাথেই মৃন্ময়ীর খেলা, সমবয়সী মেয়েদের সে একেবারেই পাত্তা দেয় না। গ্রামের ছোটদের কাছে সে একরকম বর্গির উপদ্রব। বাবার আদরের মেয়ে বলে হয়তো এতটা দাপট। এই নিয়ে মৃন্ময়ীর মা প্রায়ই স্বামীকে দোষ দেন, কিন্তু বাবা তাকে ভীষণ ভালোবাসে। বাবার সামনে মৃন্ময়ীর চোখে জল এলেই তার মন ভেঙে যায়। তাই প্রবাসী স্বামীকে মনে করেই মৃন্ময়ীর মা মেয়েকে কখনো কাঁদাতে পারেন না। মৃন্ময়ী শ্যামলা, ছোট ছোট কোকড়া চুল পিঠ পর্যন্ত নেমে গেছে। মুখের ভাব একেবারে ছেলে মানুষের মতো। দুটো বড় কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে মিষ্টি ভঙ্গির অভিনয়। শরীর লম্বা সবল। তার বয়স বেশি না কম বোঝা যায় না, তবে এতদিন বিয়ে হয়নি বলে লোকে ওর বাবা মাকে দোষ দেয়। গ্রামে যখন জমিদারের নৌকা ভিড়ত, তখন সব মেয়েরা লজ্জায় মুখ ঢেকে পালাতো, কিন্তু মৃন্ময়ী তখন কোথা থেকে একটা উলঙ্গ শিশুকে কোলে নিয়ে চুল দোলাতে দোলাতে ছুটে আসতো ঘাটে। হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়িয়ে সব দেখত। তারপর বন্ধুদের কাছে গিয়ে নতুন অতিথিদের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলতো। অপূর্ব আগেও কয়েকবার ছুটিতে এসে এই বালিকাকে দেখেছে। ভাগে ভাগে ওর কথা ভেবেওছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটা মুখ যেন মনে গেঁথে যায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, ওর ভেতরে অন্য কিছু থাকে, স্বচ্ছতা। বেশিরভাগ মুখে মনুষ্য প্রকৃতি ধরা পড়ে না, কিন্তু যেসব মুখে মানুষের ভেতরের রহস্যময় সত্তাটা একেবারে বেরিয়ে আসে, সেগুলো ভোলার নয়।
এ মেয়ের মুখে সবসময় এক দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি খেলা করে, অরণ্যের হরিণীর মতো বেপরোয়া, তাই একবার দেখলে সহজে ভুলে থাকা যায় না। কিন্তু মৃন্ময়ের হাসি যতই মিষ্টি হোক, অপূর্বর কাছে সেটা কিছুটা বিরক্তির কারণই হলো। তাড়াতাড়ি ব্যাগ মাঝির হাতে দিয়ে মুখ লাল করে দ্রুত বাড়ির দিকে হাঁটা দিল। চারপাশের আয়োজন ছিল দারুণ। নদীর ধারে গাছের ছায়া, পাখির গান, সকালের রোদ। 20 বছর বয়স, তবে ইটের স্তূপটা আলাদা কিছু নয়, কিন্তু তার উপর বসা মৃন্ময়ী সেই শুকনো কঠিন জায়গাটাকেও মনোরম করে তুলেছিল। আফসোস, এমন দৃশ্যে প্রথম পদক্ষেপে পুরো ব্যাপারটা প্রহসনে পরিণত হলো। অদৃষ্টির নিষ্ঠুরতা বোধ হয় এর চেয়ে বেশি কিছু হতে পারে না। হাসির রেশ কানে বাজতে বাজতেই চাদর আর ব্যাগে কাদা মেখে অপূর্ব গাছের আড়াল দিয়ে বাড়ি পৌঁছালো। হঠাৎ ছেলেকে দেখে তার বিধবা মা খুশিতে ভরে উঠলেন। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হলো ক্ষীর, দই, রুই মাছ। প্রতিবেশীরাও হইচই করে জড়ো হলো। খাওয়ার পরে মা ছেলের বিয়ের প্রসঙ্গ তুললেন। অপূর্ব আসলে এ ব্যাপারে আগে থেকেই প্রস্তুত ছিল। অনেকদিন ধরেই প্রস্তাব উঠছিল, কিন্তু সে জেদ ধরেছিল বিয়ে পাশ না করলে সে বিয়ে করবে না। মা এতদিন তাই অপেক্ষা করেছেন, এখন আর কোনো অজুহাত চলে না। অপূর্ব বলল, আগে পাত্রীটা তো দেখি, তারপর স্থির করব। মা বললেন, পাত্রী দেখা হয়ে গেছে, সেটা তোকে ভাবতে হবে না। অপূর্ব জবাব দিল, না, আমি মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না। মা ভাবছিলেন এমন কথা শুনেননি আগে, কিন্তু শেষমেশ রাজি হলেন। সেই রাতে প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ল অপূর্ব, কিন্তু রাতভর বর্ষার শব্দ, নিস্তব্ধতার মাঝখান থেকে বারবার ভেসে আসতে লাগলো সেই একটিই আওয়াজ, উচ্চ মধুর কণ্ঠের হাসি। অপূর্বর মন কেবলই তাকে খোঁচাতে লাগলো। সকালের সেই পড়াটা যেন কোনোভাবে ঠিক করা দরকার। মেয়েটা জানল না যে আমি অপূর্ব কৃষ্ণ, অনেক বিদ্যা শিখেছি, কলকাতায় অনেক দিন থেকেছি। দৈবাত কাদায় পড়ে গেলেও আমি কোনো সাধারণ গ্রামের ছেলে নই যাকে নিয়ে এইভাবে উপহাস করা যায়। পরদিন অপূর্ব কোণে দেখতে যাবে। খুব দূরে নয়, পাশের পাড়াতেই তাদের বাড়ি। একটু যত্ন করে সাজলো। ধুতি চাদর ছেড়ে সিল্কের চাপকান, জোব্বা, মাথায় গোল পাগড়ি, পায়ে বার্নিশ করা নতুন জুতো, হাতে সিল্কের ছাতা নিয়ে সকালে বেরোলো। শ্বশুরবাড়িতে ঢুকতেই সমারোহে সমাদরে আয়োজন হলো। অবশেষে কাপা কাপা হৃদয়ে মেয়েটিকে ঝেড়ে মুছে, গায়ে রং মেখে, খোপায় রাংতা জড়িয়ে, পাতলা রঙিন কাপড়ে ঢেকে বরের সামনে আনা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে নামিয়ে বসে রইল। সাহস দেওয়ার জন্য পিছনে এক বৃদ্ধা দাসী দাঁড়িয়েছিল। কোণের এক বালক ভাই সেই নতুন আগন্তুকের পাগড়ি, ঘড়ির চেন আর সদ্য গজানো গোঁফ এক দৃষ্টে দেখে যাচ্ছিল। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে শেষে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, তুমি কি পড়ো? কাপড়ে মোড়া লাজুক মেয়েটি কোনো উত্তর দিল না। 2-3বার প্রশ্ন করা হলো, আর দাসীও বারবার চাপ দিল। অবশেষে মেয়েটি এক নিঃশ্বাসে আস্তে আস্তে বলল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এই সময় বাইরে হঠাৎ ধূপধাপ শব্দ। মুহূর্তের মধ্যে দৌড়ে ঘরে ঢুকলো মৃন্ময়ী, হাঁপাতে হাঁপাতে। চুল উঠছে পিছনে। অপূর্বর দিকে না তাকিয়ে সোজা গিয়ে কোণের ভাই রাখালের হাত ধরে টানাটানি শুরু করলো। রাখাল তখন গভীর মনোযোগে অপূর্ব সাজগোজ দেখছিল, উঠল না। দাসী মৃন্ময়ীকে তীব্র বকাবকি করতে লাগলো। অপূর্ব তার সব গাম্ভীর্য নিয়ে মাথায় পাগড়ি বসিয়ে ঘড়ির চেন নাড়তে লাগলো। শেষে মৃন্ময়ী রাখালকে টানতে না পেরে তার পিঠে জোরে চড় মারল, আর কোণের মাথার ঘোমটা চট করে খুলে দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। নাচে গুমড়ে গর্জন করতে লাগলো। রাখালও হেসে গড়াগড়ি, কারণ এরকম দেনা পাওনা ভাই বোনের মধ্যে নিত্য চলে। একদিন তো রাখাল হঠাৎ পিছন থেকে মৃন্ময়ীর ঝুঁটির চুল কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। রাগে মৃন্ময়ী নিজেই অবশিষ্ট চুল কেটে ফেলল। মাটিতে গুচ্ছ গুচ্ছ পড়ে গেল, যেন কালো আঙুরের থোকা ছড়ানো। এরপর পরীক্ষার সবাস বেশিক্ষণ চলল না। কোণেটি দাসীকে সঙ্গে নিয়ে ভেতরে চলে গেল।
অপূর্ব গম্ভীর মুখে গোফে তা দিতে দিতে উঠে পড়ল, কিন্তু দরজায় গিয়ে দেখে তার নতুন বার্নিশ করা জুতো নেই। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া গেল না। শেষমেশ শ্বশুর বাড়ির লোকেরা বাধ্য হয়ে কর্তার পুরনো ছেঁড়া ঢিলা চটি জোড়া দিল। অপূর্বকে সেই চটি পায়ে চাপকান পাগড়ি জুতোহীন সাজে কর্দমাক্ত গ্রাম পথে হেঁটে ফিরতে হলো। পুকুর পাড়ের নির্জন পথে হঠাৎ আবার অট্টহাসি। গাছের ফাঁক দিয়ে যেন বনদেবী হাসছে অপূর্বর অমিল চটি দেখে। অপূর্ব থমকে দাঁড়াতেই ঘন ঘন থেকে থেকে এক দুষ্টু চোর মেয়ে বেরিয়ে এসে তার সামনে নতুন জুতো রেখে পালাতে উদ্যত হলো। অপূর্ব তাড়াতাড়ি ধরে ফেলল। সে আর কেউ নয়, মৃন্ময়ী। মৃন্ময়ী আঁকা বাঁকা করে হাত ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। কোকড়া চুলে ঘেরা তার দুষ্টু হাসিমাখা মুখে সূর্যের আলো ঝরে পড়ল। অপূর্ব তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত ছেড়ে দিল। যদি রাগ করে মারে মৃন্ময়ী অবাক হতো না, কিন্তু এই নিঃশব্দ শাস্তির অর্থ সে বুঝল না। মৃন্ময়ের হাসি যেন চারিদিক আকাশ জুড়ে বাঁচতে লাগলো, আর অপূর্ব ধীর পায়ে বাড়ি ফিরে এলো। সারাদিন সে নানা অজুহাত করে ভেতরে গেল না, মায়ের সঙ্গে দেখা করলো না। বাইরে নিমন্ত্রণ ছিল, সেখানেই খেয়ে নিল। আসলে এক শিক্ষিত গম্ভীর চিন্তাশীল মানুষ কেন এমন অশিক্ষিতা দুষ্টু গ্রামের মেয়ের কাছে নিজের গৌরব প্রমাণ করতে এত ব্যাকুল হবে, এটাই বোঝা মুশকিল। সে তো সামান্য লোক ভাবলেই হলো। ওর কাছে প্রমাণ করার কি দরকার যে অপূর্ব বিশ্বদ্বীপ মাসিক পত্রে লেখা ছাপায়, বা তার তুরঙ্গে কি কি বই, কাগজ, হারমোনিয়ামের খাতা লুকানো আছে। কিন্তু মনকে বোঝানো সহজ নয়। এই চঞ্চল গ্রামের মেয়েটির কাছে অপূর্ব কৃষ্ণ বিয়ে কিছুতেই হার মানতে চাইছে না। সন্ধ্যায় মা জিজ্ঞেস করলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হলো তো? মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একজনকে আমার পছন্দ হয়েছে। সন্ধ্যায় মা জিজ্ঞেস করলেন, তুই আবার কজন মেয়ে দেখলি? শেষে জানা গেল অপূর্ব যে মেয়েকে পছন্দ করেছে সে আসলে পাশের বাড়ির শরতের মেয়ে মৃন্ময়ী। এত লেখাপড়া শিখে এমন ছেলের পছন্দ কি যেন আশ্চর্যের বিষয়। শুরুতে অপূর্বের ভীষণ লজ্জা ছিল, কিন্তু যখন মা একেবারে প্রবল আপত্তি করতে শুরু করলেন তখন তার লজ্জা কেটে গেল। রাগের মাথায় সে বলে বসলো, তাহলে মা তুমিও শুনে রেখো, আমি মৃন্ময়ীকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। অন্য মেয়েটির কথা সে যতই ভেবে দেখতে লাগলো ততই বিয়ে নিয়ে তার মনে বিরক্তি আর বিতৃষ্ণা জন্ম নিল। 2-3 দিন ধরে মা আর ছেলের মধ্যে অভিমান অশ্রু, খাওয়া দাওয়া না করা, ঘুম না হওয়া, এসব চলার পর শেষ পর্যন্ত জয় হলো অপূর্বরই। মা নিজের মনকে বোঝালেন, মৃন্ময়ী এখনো বাচ্চা মেয়ে, ওর মাও ঠিকঠাক শিক্ষা দিতে পারে না, কিন্তু বিয়ের পর আমাদের বাড়িতে থাকলে নিশ্চয়ই ওর স্বভাব বদলে যাবে। ধীরে ধীরে তিনিও বিশ্বাস করলেন মৃন্ময়ীর মুখখানি আসলেই সুন্দর। তবে মাঝে মাঝেই সে ছোট করে কাটা চুলের কথা মনে পড়ে গিয়ে মন খারাপ হতো। ভাবলেন, একটু সময় গেলে তেল মেখে শক্ত করে বাঁধা হলে এই দোষও ঠিক হয়ে যাবে। পাড়ার লোকেরা এই পছন্দকে নাম দিল অপূর্বর পছন্দ। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে কেউ নিজের ছেলের বউ হিসেবে ভাবেনি কখনো। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদার তখন দূরের এক নদী তীরের ছোট স্টেশনে স্টিমার কোম্পানির কেরানি, মাল উঠানো নামানো আর টিকিট বিক্রির কাজ করতেন। যখন তাকে মৃন্ময়ীর বিয়ের খবর দেওয়া হলো তখন তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কান্নায় ভেসে গেল। এর মধ্যে কতখানি দুঃখ, কতখানি আনন্দ তা মাপার উপায় নেই। ঈশানবাবু মেয়ের বিয়ের জন্য অফিস থেকে ছুটি চাইল, কিন্তু সাহেব সেটাকে গুরুত্ব না দিয়ে ছুটি দিতে অস্বীকার করলেন। তখন তিনি দেশে লিখে জানালেন পূজার সময় 1 সপ্তাহ ছুটি পেলে তখনই বিয়ে হবে, কিন্তু অপূর্বর মা রাজি হলেন না। এই মাসেই ভালো দিন আছে, দেরি করলে চলবে না। এদিকে না পেরেও ওদিকে না পেরেও সবাই মিলে মৃন্ময়ীকে লাগাতার বুঝিয়ে সুঝিয়ে তৈরি করতে লাগলো। বলা হলো খেলাধুলো নয়, দৌড়োদৌড়ি নয়, জোরে জোরে হাসাহাসি নয়, ছেলেদের সঙ্গে আড্ডাও নয়, আর খিদে পেলেই ভাত খাওয়া নয়। বিয়ের মানেই ভীষণ দায়িত্ব। মৃন্ময়ী মনে মনে ভাবল,
আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল, আর শেষে ফাঁসিও আছে বোধহয়। হঠাৎ সে ঘাড় উঁচিয়ে বলল, আমি বিয়ে করব না। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিয়েটা করতেই হলো। তারপর শুরু হলো শিক্ষা। এক রাতের মধ্যে মৃন্ময়ীর গোটা পৃথিবী আটকে গেল অপূর্বর মায়ের অন্তঃপুরের 4 দেওয়ালের ভেতর। শাশুড়ি মুখ কষে বললেন, শোনো বাছা, তুমি আর কচি খুকি নও, আমাদের ঘরে অমন বেহায়াপনা করলে চলবে না। মৃন্ময়ী কথাটা অন্যভাবে বুঝল, ভেবেই নিল, এই ঘরে না চললে বোধহয় অন্য কোথাও চলে যেতে হবে। অপরাহ্নে তাকে আর খুঁজে পাওয়া গেল না। খোঁজ শুরু হলো, কোথায় গেল কোথায় গেল। শেষে বিশ্বাসঘাতক রাখাল গিয়ে গোপন জায়গাটা ফাঁস করলো। দেখা গেল মৃন্ময়ী বসে আছে বটতলায় রাধাকান্ত ঠাকুরের ভাঙা রথের ভিতরে। শাশুড়ি, মা আর পাড়ার সমস্ত হিতকামী মহিলারা তখন যা লাঞ্ছনা করলেন পাঠক শ্রোতারা সহজেই কল্পনা করতে পারবেন। রাতে ঝুপঝাপ শব্দে বৃষ্টি পড়তে শুরু করলো। অপূর্ব বিছানায় শুয়ে থাকতে থাকতে খুব আস্তে মৃন্ময়ীর কাছে সরে গিয়ে কানে কানে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী তাড়াতাড়ি বলে উঠল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার যত রাগ, যত অভিমান সবটা একসঙ্গে বজ্রের মতো নেমে এলো অপূর্বর মাথার উপর। অপূর্বর মন খারাপ হয়ে গেল। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি বলো? তুমি আমাকে বিয়ে করলে কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কঠিন। তবে অপূর্বর মনে হলো, যেমন করেই হোক এই দুষ্ট মেয়েটির মনটাকে আমাকে জিততেই হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাব দেখে তাকে ঘরে আটকে তালা দিলেন। মৃন্ময়ী নতুন খাঁচায় বন্দি পাখির মতো অনেকক্ষণ ছটফট করল। শেষমেশ পালানোর কোনো পথ না দেখে রাগে বিছানার চাদর দাঁতে কামড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তারপর মাটিতে উপুড় হয়ে বাবাকে মনে মনে ডাকতে ডাকতে কেঁদে গড়াগড়ি খেতে লাগলো। ঠিক তখন ধীরে ধীরে কেউ তার পাশে এসে বসলো। সস্নেহে তার এলোমেলো চুল গাল থেকে সরিয়ে দিতে চাইল। মৃন্ময়ী জোরে মাথা নাড়িয়ে হাতটা সরিয়ে দিল। আমি চুপি চুপি দরজা খুলে দিয়েছি। এসো, আমরা খিড়কি দরজা দিয়ে বাগানে পালিয়ে যাই। না। অপূর্ব আবার তার চিবুক ধরে মুখ তুলতে চাইল। একবার দেখো কে এসেছে। দেখা গেল রাখাল দ্বারের কাছে দাঁড়িয়ে হতবুদ্ধির মতো তাকিয়ে আছে। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলতে এসেছে, খেলবে? মৃন্ময়ী বিরক্তি আর কান্না ভরা কণ্ঠে বলল, না। রাখাল আর সুযোগ না দেখে তাড়াতাড়ি পালিয়ে গেল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব আস্তে আস্তে পা টিপে ঘর থেকে বেরিয়ে দরজার শিকল দিয়ে চলে গেল। পরের দিন মৃন্ময়ী বাবার কাছ থেকে একটা চিঠি পেল। বাবা লিখেছেন তিনি প্রাণের মেয়ের বিয়ের সময় থাকতে পারেননি বলে খুব কষ্ট পাচ্ছেন, তবে নবদম্পতিকে আন্তরিক আশীর্বাদ জানিয়েছেন। মৃন্ময়ী গিয়ে শাশুড়িকে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি হঠাৎ এই অদ্ভুত আবদারে খেপে উঠে বললেন, কোথায় তার বাবা থাকে তার ঠিকানা নেই, আর বলে বাবার কাছে যাব। একেবারে উটকো দাবি। মৃন্ময়ী কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করলো। তারপর যেমন হতাশ মানুষ দেবতার কাছে প্রার্থনা করে সেই ভঙ্গিতে ফিসফিস করে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই। এখানে থাকলে আমি বাঁচবো না। গভীর রাতে স্বামী যখন ঘুমিয়ে পড়েছে, মৃন্ময়ী আস্তে আস্তে দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে এলো। আকাশে মেঘ এলেও চাঁদের আলোতে পথ দেখা যাচ্ছিল। বাবার কাছে যেতে হলে কোন রাস্তা নিতে হবে সে কিছুই জানে না, তবে তার বিশ্বাস ছিল যে পথে ডাকের চিঠি নিয়ে রানাররা যায় সেই পথ ধরে নিলেই পৃথিবীর সব ঠিকানায় পৌঁছানো যায়। তাই মৃন্ময়ী সেই ডাকপথ ধরেই হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে এলো। রাতও প্রায় শেষ। বনভূমির ভেতর যখন পাখিরা উসফুস করে ডাকতে শুরু করেছে, তখন মৃন্ময়ী নদীর ধারে বড় বাজারের মতো এক জায়গায় এসে পৌঁছালো। ঠিক কি করবে ভাবছে, এমন সময় ঝমঝম শব্দ শুনে তাকালো। ডাকের রানা দৌড়ে এলো, কাঁধে চিঠির থলে। মৃন্ময়ী কাতর গলায় বলল,
আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে সঙ্গে করে নিয়ে চলো না। রানার বলল, কুশিগঞ্জ কোথায় আমি জানি না। এই বলে সে ঘাটের মাঝিকে জাগিয়ে ডাক নৌকা ছেড়ে দিল। দয়া করার বা প্রশ্ন করার সময়ই নেই। এদিকে বাজার জেগে উঠল। মৃন্ময়ী একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, তুমি কি আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি উত্তর দেওয়ার আগেই পাশের নৌকা থেকে একজন বলল, আরে কেও, মিনুমা, তুমি এখানে কোথা থেকে এলে? মৃন্ময়ী চিনে ফেলল, এই যে বনমালী, তাদের গ্রামের মাঝি। সে উত্তেজিত হয়ে বলল, বনমালী, আমি বাবার কাছে কুশিগঞ্জে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী বলল, বাবার কাছে যাবে? বেশ কথা, চলো আমি নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ল। নৌকা ছাড়ল। এমন সময় আকাশ ফেটে বর্ষা নামল। ভাদ্র মাসের ফুলে ওঠা নদী নৌকাকে দোলাতে লাগল। তন্দ্রাভার চোখে মৃন্ময়ী আঁচল বিছিয়ে শুয়ে পড়ল। দুরন্ত এই মেয়েটি যেন প্রকৃতির কোলে ফিরে শান্ত শিশুর মতো গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু ঘুম ভাঙতেই দেখল সে শ্বশুর বাড়ির খাটে শুয়ে আছে। ঝি তাকে দেখে বকতে লাগলো। ঝির গলায় শাশুড়ি এসে আরও কড়া সুরে বললেন। মৃন্ময়ী বিস্ফারিত চোখে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ শাশুড়ি যখন বাবার শিক্ষার অভাব নিয়ে খোঁটা দিলেন, মৃন্ময়ী দৌড়ে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অপূর্ব তখন আর লজ্জা সামলাতে পারল না। সে মাকে বলল, মা, বউকে যদি 1-2 দিন বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া যায়, ক্ষতি কি? মা রেগে উঠলেন। এই মেয়েকে ঘরে আনার জন্যই তুমি যথেষ্ট বিপদ ডেকে এনেছো। দেশে এত মেয়ে থাকতে এরকম ঝামেলামুখী দস্যু মেয়েকে বেছে আনার মানে কি? সেদিন সারাদিন বাইরে ঝড় বৃষ্টি হলো, আর ঘরের ভেতরেও যেন ঠিক সেই রকম দুর্যোগ চলল। তার পরের দিন গভীর রাতে অপূর্ব আস্তে করে মৃন্ময়ীকে জাগিয়ে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তুমি বাবার কাছে যাবে? মৃন্ময়ী তৎক্ষণাৎ স্বামীর হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, যাব। অপূর্ব বলল, তাহলে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে কৃতজ্ঞতায় ভরে উঠল। তারপর তাড়াতাড়ি কাপড় গুছিয়ে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হলো। অপূর্ব মায়ের চিন্তা দূর করতে একটা চিঠি লিখে রেখে এলো। তারপর দুজনে একসঙ্গে বেরিয়ে গেল। সেই অন্ধকার নিস্তব্ধ নির্জন গ্রামের পথ ধরে এই প্রথম মৃন্ময়ী স্বেচ্ছায় আন্তরিক ভরসায় স্বামীর হাত ধরল। সেই কোমল স্পর্শে তার বুকের আনন্দ উদ্বেগ অপূর্বর শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ল। নৌকা সেই রাতেই ছাড়ল। অশান্ত আনন্দ আর উত্তেজনার মাঝেও মৃন্ময়ী বেশিক্ষণ জেগে থাকতে পারল না। সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন যেন একেবারে মুক্তির হাওয়া। কি আনন্দ, কি উচ্ছ্বাস! নৌকার দুধারে সারি সারি গ্রাম, বাজার, ধানের ক্ষেত, বন, কত নৌকা আসা যাওয়া করছে। মৃন্ময়ী প্রতিটি সামান্য বিষয় নিয়েই স্বামীকে অসংখ্য প্রশ্ন করতে লাগলো। ওই নৌকায় কি আছে? ওরা কোথা থেকে আসছে? এই জায়গার নাম কি? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর অপূর্বর কোনো কলেজের বইতে খুঁজে পাওয়া যায়নি, আর কলকাতার অভিজ্ঞতায়ও মেলাতে পারেনি। তবু সে একটু থেমে গেল না, ভুলভাল উত্তর দিয়েই চলল। যেমন তিলের নৌকাকে বলল তিসির নৌকা, পাঁচবেড়েকে চিনিয়ে দিল রায়নগর, আর মুন্সেফকোটকে জানালো জমিদারের কাছারি। আশ্চর্যের বিষয়, মৃন্ময়ীর বিশ্বাস ভরা চোখে এই ভুলভাল উত্তরগুলো বিন্দুমাত্র সংশয় জাগালো না, বরং তাতেই তার সন্তুষ্টি হলো। পরদিন সন্ধ্যায় নৌকা গিয়ে ভিড়ল কুশিগঞ্জে। টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে কাচের লণ্ঠনে ম্লান হয়ে জ্বলছে আলো। টুলের উপরে বসে ঈশানচন্দ্র নিজের বড়সড় চামড়াই বাঁধা খাতায় হিসাব লিখলেন। হঠাৎ নবদম্পতি ঘরে ঢুকল। মৃন্ময়ী ডাকল, বাবা। সে ঘরে এরকম কণ্ঠস্বর কখনো প্রতিধ্বনিত হয়নি। ঈশানচন্দ্রের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তিনি কিছু বলতে পারলেন না, কি করবেন বুঝতে পারলেন না। তার কাছে মনে হলো মেয়ে আর জামাই যেন রাজ্যের যুবরাজ আর যুবরানী। এই অগোছালো পাটের বস্তার স্তূপের মধ্যেই তাদের জন্য সিংহাসন কোথায় গড়ে দেবেন?
সে দিশাই যেন পাচ্ছিলেন না। খাওয়া দাওয়ার কথাটাই তখন বড় চিন্তা। এক দরিদ্র কেরানি নিজের হাতে ডাল ভাত রেঁধে খেয়ে অভ্যস্ত। আজকের এই আনন্দের দিনে মেয়ে জামাইকে কি খাওয়াবেন? মৃন্ময়ী তখন হাসি মুখে বলল, বাবা, আজ আমরা সকলে মিলে রান্না করব। অপূর্বও প্রস্তাবে দারুণ উৎসাহ দেখালো। ঘরে জায়গার অভাব, লোকের অভাব, খাবারের অভাব, তবুও আনন্দ যেন ফোয়ারার মতো উছলে উঠল। সংকীর্ণতার গণ্ডি ভেদ করে হাসি আনন্দে ভরে উঠল চারপাশ। এভাবেই 3 দিন কেটে গেল। দিনে 2 বার নিয়মিত স্টিমার এসে ভিড়ত ভিড়ভাট্টা। আবার সন্ধ্যা হলেই নদী তীর একেবারে নির্জন হয়ে যেত। তখন কি অদ্ভুত স্বাধীনতা! 3 জন মিলে নানা জিনিস জোগাড় করে গুলিয়ে ফেলে একে অপরকে সাহায্য করে রান্না করতে থাকত। আর শেষে মৃন্ময়ী চুরির ঝনঝন ধ্বনির সঙ্গে হাসি মুখে পরিবেশন। শ্বশুর জামাই খেতে বসত, মৃন্ময়ী সামান্য ভুলে সবাই মিলে হাসাহাসি হতো। মেয়ে বালিকা সুলভ অভিমানে রাগ দেখাতো, আবার সে রাগেই মজা হতো। 3 দিন পর অপূর্ব বলল, আর থাকা উচিত হবে না। মৃন্ময়ী অনুনয় করে আরো কিছুদিন থাকতে চাইলে ঈশানচন্দ্র কঠিন গলায় বললেন, না, কাজ নেই। বিদায়ের দিন ঈশান কন্যাকে বুকের সঙ্গে টেনে নিলেন। মাথায় হাত রেখে অশ্রু ভরা গলায় বললেন, মিনুমা, তুমি শ্বশুর বাড়িকে আলোকিত করে লক্ষ্মী হয়ে থেকো। দেখো, আমার মিনুর যেন কেউ কোনো দোষ না বার করতে পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সঙ্গে চলে গেল। আর ঈশান নিরানন্দের ঘরেই ফিরে গিয়ে দিনকে দিন, মাসকে মাস মাল ওজন করতে লাগলেন। যখন এই অপরাধী যুগল শ্বশুর বাড়ি ফিরল, অপূর্বর মা খুব গম্ভীর হয়ে থাকলেন। কোনো কথা বললেন না, কোনো দোষারোপ করলেন না। শুধু নীরব অভিমানের ভার যেন সারা ঘরেই অচলভাবে ছড়িয়ে রইল। অবশেষে অসহ্য হয়ে অপূর্ব মায়ের কাছে গিয়ে বলল, মা, কলেজ খুলে গেছে, আমাকে আবার পড়তে কলকাতায় যেতে হবে। মা উদাসীনভাবে জিজ্ঞেস করলেন, তাহলে বউয়ের কি করবে? অপূর্ব বলল, বউ এখানেই থাকুক। মা সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন, না বাপু, কাজ নেই, তুমি ওকে তোমার সঙ্গেই নিয়ে যাও। সাধারণত মা ছেলেকে তুই বলে সম্বোধন করতেন, আজ হঠাৎ তুমি বললেন। অপূর্ব অভিমানে ক্ষুণ্ণ হয়ে শুধু বলল, আচ্ছা। কলকাতা যাবার প্রস্তুতি শুরু হলো। যাওয়ার আগের রাতে অপূর্ব ঘরে এসে দেখে মৃন্ময়ী কাঁদছে। হঠাৎই তার মনে আঘাত লাগলো। গলায় বিষণ্ণতা নিয়ে জিজ্ঞেস করলো, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করে না? মৃন্ময়ী মাথা নাড়ল। না। অপূর্ব প্রশ্ন করল, তুমি আমাকে ভালোবাসো না? কোনো উত্তর পেল না। এ প্রশ্নের উত্তর কখনো খুব সহজ, আবার কখনো এত জটিল যে এক কিশোরী বালিকার কাছ থেকে তা আশা করাই কঠিন। অপূর্ব আবার জিজ্ঞেস করল, তোমার কি রাখালকে ছেড়ে যেতে মন খারাপ লাগছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর দিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পাশ শিক্ষিত যুবকের অন্তরে সূচির মতো সূক্ষ্ম অথচ তীব্র ঈর্ষা দানা বাঁধল। সে বলল, আমি হয়তো অনেক দিন বাড়ি ফিরতে পারবো না। এ কথায় মৃন্ময়ীর কোনো সাড়া নেই। অপূর্ব বলল, বোধহয় 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী শুধু বলল, তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজারের ছুরি কিনে আনবে। অপূর্ব শোয়া অবস্থা থেকে উঠে বসল। তাহলে তুমি এখানেই থাকতে চাও, তাই তো? মৃন্ময়ী বলল, হ্যাঁ, আমি মায়ের কাছেই থাকবো। অপূর্ব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমায় আসতে বলবে, আমি কিন্তু আসবো না। কি, খুব খুশি তো? মৃন্ময়ী মনে করল এ প্রশ্নের উত্তর দেওয়া অপ্রয়োজন, তাই চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু অপূর্বর ঘুম এলো না। বালিশ উঁচু করে ঠেস দিয়ে এসে বসে রইল। অনেক রাত পেরিয়ে হঠাৎ চাঁদ উঠল, আলো এসে পড়ল বিছানায়। অপূর্ব তাকিয়ে দেখল মৃন্ময়ীকে। মনে হলো যেন কেউ রাজকন্যাকে রূপার কাঠি ছুঁয়ে অচেতন করে রেখেছে। শুধু সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত প্রাণটাকে জাগিয়ে তুলে মালা বদল করা যায়। রূপার কাঠি হাসি
আর সোনার কাটি অশ্রু জল। ভোরবেলা অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে বলল, মৃন্ময়ী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, চলো তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি। মৃন্ময়ী উঠে দাঁড়াতেই অপূর্ব তার 2 হাত ধরে বলল, এখন আমার একটা অনুরোধ আছে। আমি অনেক সময় তোমাকে অনেক সাহায্য করেছি, এই যাবার আগে তার একটা পুরস্কার দেবে। মৃন্ময়ী অবাক হয়ে বলল, কি? অপূর্ব বলল, তুমি নিজের ইচ্ছায় ভালোবেসে আমায় একটা চুমু দাও। অপূর্বর এই অদ্ভুত অনুরোধ আর গম্ভীর মুখ দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি সামলে মুখ বাড়িয়ে দিতে গেল, কাছাকাছি গিয়ে আর পারল না, আবার খিলখিল করে হেসে উঠল। 2 বার চেষ্টা করেও শেষে হাল ছেড়ে দিল, মুখে কাপড় চেপে হেসেই চলল। শাসনের ভঙ্গিতে অপূর্ব তার কানের পাশটা ধরে ঝাঁকিয়ে দিল। অপূর্ব জেদ খুব কঠিন, জোর করে কিছু নেওয়া সে অপমান মনে করে। দেবতার মতো সে গৌরবে থাকে, শুধু স্বেচ্ছায় পাওয়া উপহারই চায়, নিজের হাতে কিছু কাড়ে না। মৃন্ময়ী আর হাসল না। অপূর্ব তাকে ভোরের আলোয় নির্জন পথে মায়ের বাড়ি পৌঁছে দিয়ে ঘরে ফিরে গিয়ে মাকে বলল, ভেবে দেখলাম বউকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলে আমার পড়াশুনোর ব্যাঘাত হবে, আর সেখানেও তো ওর কোনো সঙ্গী নেই, আর তুমিও তো চাও না ও এই বাড়িতে থাকুক, তাই ওকে ওর মায়ের বাড়িতেই রেখে এলাম। এবার তাহলে আসি। অভিমানের গভীরতা নিয়ে মা ছেলের বিচ্ছেদ হলো। মায়ের বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কোনোভাবেই মন বসছে না। বাড়ির সব কিছুই যেন বদলে গেছে, সময় কাটতেই চায় না। কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কিছুই বুঝল না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো গোটা বাড়ি আর গ্রামে যেন কেউ নেই, যেন দুপুরে সূর্যগ্রহণ হয়েছে। সে বুঝতেই পারল না আজ কেন এত মন ছটফট করছে কলকাতায় চলে যাওয়ার জন্য, অথচ গত রাতে এই ইচ্ছেটা কোথায় ছিল। গতকালও সে বুঝতো না যে জীবনটুকু ফেলে যেতে চাইছে তারই স্বাদ বদলে গেছে। গাছ থেকে ঝরা পাকা পাতার মতো আজ সে সহজেই সেই অতীত জীবনটা দূরে ছুঁড়ে ফেলল। শোনা যায় কোনো দক্ষ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি বানাতে পারে যে মানুষকে কেটে ফেললেও তা বোঝা যায় না, শেষমেশ নড়াচড়া করলেই 2 ভাগ হয়ে যায়। স্রষ্টার তরবারিও তেমনই সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য আর যৌবনের মাঝখানের আঘাত করেছিলেন সে জানেই নি। আজ হঠাৎ অনুভব করল বাল্যটা আলাদা হয়ে পড়ে গেছে, আর বিস্ময় আর বেদনায় সে তাকিয়ে রইল। মায়ের বাড়ির সেই পুরনো শোবার ঘরটা আর নিজের মনে হলো না। যে থাকতো সেখানে সে আর নেই। এখন তার সমস্ত স্মৃতি ভিড় জমালো অন্য এক বাড়ি, অন্য এক ঘর আর অন্য এক শয্যার কাছে। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না, তার হাসির শব্দও শোনা গেল না। রাখালটা তাকে দেখলে ভয় পায়, খেলার কথাও মনে আসে না। মৃন্ময়ী মাকে বলল, মা, আমায় শ্বশুর বাড়ি দিয়ে আসো। এদিকে বিদায়ের সময় ছেলের মলিন মুখ মনে করে অপূর্বর মায়ের বুক কেঁপে উঠল। রাগ করে বউকে বেহানের বাড়ি পাঠিয়ে দেওয়া কথাটা এখন তাকে খুব খোঁচাতে লাগলো। একদিন মাথায় কাপড় দিয়ে ম্লান মুখে মৃন্ময়ী শাশুড়ির পায়ের কাছে প্রণাম করল। শাশুড়ি সঙ্গে সঙ্গেই ভেজা চোখে বুকে টেনে নিলেন। মুহূর্তেই দুজনের মিলন হয়ে গেল। শাশুড়ি বউয়ের মুখের দিকে তাকিয়ে বিস্মিত হলেন। এ আর সেই মৃন্ময়ী নেই। এমন বদল সবার পক্ষে সম্ভব নয়। বড় পরিবর্তনের জন্য বড় শক্তি লাগে। শাশুড়ি ভেবেছিলেন মৃন্ময়ীর দোষগুলো একে একে সংশোধন করবেন, কিন্তু এক অদৃশ্য সংশোধনকর্তা অজানা উপায়ে যেন তাকে নতুন জন্ম দিল। এখন মৃন্ময়ীও শাশুড়িকে বুঝল, শাশুড়িও তাকে চিনলেন। গাছ আর তার শাখা প্রশাখার মতোই তাদের সংসার মিশে গেল। কিন্তু এই গম্ভীর স্নিগ্ধ বিশাল নারীসত্তা মৃন্ময়ীর সমস্ত শরীর আর মন ভরে উঠতেই যেন তাকে কষ্ট দিতে লাগলো। প্রথম আষাঢ়ের কালো মেঘের মতো তার হৃদয়ে ভরে উঠল অশ্রুসিক্ত অভিমান। সে অভিমান তার চোখের ছায়াময় পাপড়িতে আরেকটা গভীর ছায়া ফেলল। সে মনে মনে বলতে লাগলো, আমি আমায় বুঝতে পারিনি বলে তুমি আমায় বুঝলে না কেন? আমায় শাস্তি দিলে না কেন? কেন তোমার ইচ্ছে মতো আমায় চালালে না? আমি রাক্ষসী হয়ে যখন তোমার সঙ্গে কলকাতা যেতে চাইনি,
তখন কেন তুমি জোর করে আমায় নিয়ে গেলে না? কেন আমার কথা শুনলে? কেন আমার অনুরোধ মানলে? কেন আমার অবাধ্যতা সইলে? তারপর অপূর্ব সেই একদিন সকালে পুকুর পাড়ে নির্জন পথে মুখের দিকে চেয়ে থাকা দৃষ্টি মনে পড়ল। পুকুর, সেই পথ, গাছতলা, সকালের রোদ আর সেই ভারাক্রান্ত দৃষ্টি সব আবার মনে জেগে উঠল। হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝল। তারপর সেই বিদায় দিনের যে চুমু অপূর্বের মুখের দিকে এগিয়ে গিয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুমু এখন মরীচিকার পেছনে ছুটতে থাকা পাখির মতো বারবার সেই অতীত মুহূর্তের দিকে ছুটতে লাগলো। তৃষ্ণা মিটল না। এখন বারবার মনে হতে লাগলো, আহা, ওই সময় যদি ওভাবে করতাম, এই প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে তখন একটা ক্ষোভ জন্মালো। মৃন্ময়ী আমাকে ঠিকমতো চিনতে পারলো না। আর মৃন্ময়ীও বসে বসে ভাবতে লাগলো, আমাকে উনি কি ভেবেছিলেন, কিভাবে বুঝলেন? অপূর্ব তাকে যে শুধু চঞ্চল, অবিবেচক, নির্বোধ এক বালিকা বলেই জানল, কিন্তু তার ভেতরে যে পূর্ণ প্রেমময়ী নারী আছে, যে ভালোবাসার স্রোতে ভাসিয়ে দিতে পারে, সেই পরিচয়টা পেল না। এই ভেবেই মৃন্ময়ী দুঃখে, লজ্জায়, অভিমানে কাতর হতে লাগলো। যে চুম্বন আর সোহাগ অপূর্বকে দিতে পারেনি, সেগুলো সে স্বামীর খাটের বালিশে ঢেলে দিতে লাগলো। এভাবেই কতদিন কেটে গেল। অপূর্বর কথা ছিল, তুমি যদি চিঠি না লেখো আমি বাড়ি ফিরবো না। মৃন্ময়ী সেই কথাটা মনে করে একদিন ঘরের দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়েছিল, সেটাই বের করে বসে ভাবতে লাগলো। যত্ন করে ধরে, লাইন কাট করে, আঙুলে কালি মেখে, অক্ষর ছোট বড় করে, উপর থেকে কোনো সম্বোধন না লিখেই সোজা লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। এরপর আর কিছুই মাথায় আসলো না। আসলে দরকারি কথাগুলো তো হয়ে গেল, কিন্তু সমাজে মনের ভাব একটু বেশি করেই লিখতে হয়, এটা মৃন্ময়ীও বুঝলো। তাই অনেক ভেবেচিন্তে আরো কিছু যোগ করলো। এইবার তুমি আমাকে চিঠি লিখো, কেমন আছো তাও লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশু, পুটি ভালো আছে। কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই লিখেই চিঠি শেষ করলো। চিঠি খামে ভরে প্রত্যেক অক্ষরের উপর ভালোবাসার ফোঁটা ফোঁটা ছড়িয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব রায়। কিন্তু যত ভালোবাসাই দিক, লাইন সোজা হলো না, অক্ষর বাঁকা চোরাই রইল, বানানো ঠিক মতো বসলো না। খামের ওপর নামটুকু ছাড়া আর কি কি লিখতে হয় সেটা মৃন্ময়ীর জানা ছিল না। আবার শাশুড়ি কিংবা অন্য কারো চোখে পড়ে যাবে এই ভয়ে সে লজ্জায় চিঠিটা এক বিশ্বস্ত দাসীর হাতে গোপনে দিয়ে ডাকে পাঠালো। অবশ্য এই চিঠির কোনো ফল হলো না। অপূর্ব বাড়ি ফিরল না, ছুটি হয়ে গেল। তবু অপূর্ব এলো না দেখে মা ভাবলেন এখনো ছেলে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ও স্থির করল অপূর্ব নিশ্চয়ই তার উপর বিরক্ত হয়েছে। তখন নিজের লেখা চিঠিটার কথা মনে করে লজ্জায় মরে যেতে লাগলো। মনে হতে লাগলো কি তুচ্ছ চিঠি লিখেছে সে, সেখানেই তো কিছু লেখাই হয়নি, মনটাও প্রকাশ করা যায়নি। নিশ্চয়ই অপূর্ব সেটি পড়ে আরও তাকে বাচ্চা মেয়ে ভেবে অবজ্ঞা করছে। এই ভেবে মৃন্ময়ীর ভেতরটা ছটফট করতে লাগলো। বারবার দাসীকে জিজ্ঞেস করলো, বলছি চিঠিটা ঠিক ডাকে দিয়ে এসেছিস তো? দাসীও বারবার আশ্বস্ত করলো, হ্যাঁ গো, আমি নিজের হাতে বাক্সে ফেলেছি, বাবু অনেক আগেই পেয়েছেন। অবশেষে একদিন অপূর্বর মা মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন হলো বাড়ি আসছে না, তাই ভাবছি কলকাতায় গিয়ে ওকে দেখে আসি। তুমি যাবে? মৃন্ময়ী মাথা নেড়ে রাজি হলো। ঘরে ফিরিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর বালিশ বুকের কাছে চেপে ধরে হেসে কেঁদে নেচে চড়ে আবেগ উজাড় করে দিল। তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে আশঙ্কায় কাঁদতে লাগলো। কোনো খবর না দিয়েই এই দুই অনুতপ্তা রমণী কলকাতার পথে বেরোলো অপূর্বর প্রসন্নতা পাবার আশায়। মা গিয়ে উঠলেন তার মেয়ের শ্বশুর বাড়িতে। সেদিন সন্ধ্যায় মৃন্ময়ীর চিঠির আশায় অপেক্ষা করে হতাশ হয়ে অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে, কিন্তু কিছুতেই ঠিকঠাক শব্দ মিলছে না।
এমন এক সম্বোধন খুঁজছে যেটাতে ভালোবাসাও থাকবে, আবার অভিমানও প্রকাশ পাবে। কিছুতেই হচ্ছে না, তাই মাতৃভাষার প্রতি তার বিরক্তিই বাড়ছে। ঠিক তখনই ভগ্নিপতির কাছ থেকে খবর এলো, মা এসেছে, শিগগিরই আসবে, আজ রাতেই এখানে খাবার খাবে, সব খবর ভালো। শেষ আশ্বাসটা থাকা সত্ত্বেও অপূর্বর মনে অশান্তি জন্মালো। সঙ্গে সঙ্গে ভগ্নির বাড়ি গিয়ে হাজির হলো। দেখেই মাকে জিজ্ঞেস করলো, মা ঠিক আছে তো? সব ভালো তো ওখানে? মা বললেন, সব ভালো, তুই ছুটিতে গেলি না, তাই তোকে নিতে এসেছি। অপূর্ব বলল, সেই জন্য এত কষ্ট করে আসার কি দরকার ছিল বলো? আইন পরীক্ষার পড়াশোনা। আহারের সময় বোন জিজ্ঞেস করলো, দাদা, বউকে এবার সঙ্গে আনলে না কেন? অপূর্ব গম্ভীর মুখে বলতে লাগলো, আইনের পড়াশোনা, বুঝলি, বউ নিয়ে এলে তো আর হবে না। এসব অজুহাত, আসলে ওই আমাদের ভয় আনতে সাহস হয়নি। অতি ভয়ঙ্কর লোক, ছেলে মানুষ, হঠাৎ দেখলে আটকে উঠতে পারে। হাসি ঠাট্টা চলতে লাগলো, কিন্তু অপূর্বর মুখ একেবারেই ম্লান। কোনো কথাই ভালো লাগছিল না। মনে হচ্ছিল যখন মা কলকাতায় এসেছেন তখন মৃন্ময়ী চাইলে সহজেই তার সঙ্গে আসতে পারত। নিশ্চয়ই মা তাকে আনবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। সংকোচে মাকে কিছু জিজ্ঞাসা করল না, শুধু মনে হলো মানুষের জীবনটার সারা পৃথিবীটাই ভ্রান্তিতে ভরা। খাওয়ার পর প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বোন বলল, দাদা, আজ এখানেই থেকে যাও। অপূর্ব বলল, না রে, আজ আর থাকা হবে না, বাড়ি যেতেই হবে, অনেক কাজ পড়ে আছে বল। রাতে আবার এত কাজ কিসের? এক রাত থাকলেই তো হলো। তোমার তো আর কারোর কাছে জবাবদিহি করতে হবে না। অনেক পীড়াপিড়ির পর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব থাকতে রাজি হলো। বোন বলল, দাদা, তোমাকে খুব ক্লান্ত লাগছে, আর দেরি করো না, শুয়ে পড়ো। অপূর্বও তাই চাইছিল। অন্ধকারে একা থাকতে পারলেই শান্তি পাবে। ঘরে ঢুকে থেকে আলো নেই। বোন বলল, বাতাসে আলো নিভে গেছে বুঝি? আলো এনে দেব? অপূর্ব বলল, না না, তার আর দরকার নেই, আমি এমনিতেও রাতে আর আলো রাখি না। বোন চলে গেলে অন্ধকারে ধীরে ধীরে খাটের দিকে এগোলো। খাটে উঠতে যাবে এমন সময় হঠাৎ এক নরম বাহুপাশ তাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর একজোড়া ওষ্ঠ যেন ঝড়ের মতো নেমে এলো, অবিরাম আবেগে চুম্বন করতে লাগলো। অপূর্বকে বিস্ময় প্রকাশেরও অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, তারপর বুঝল সেই বহুদিনের হাসির আড়ালে অসম্পূর্ণ হয়ে থাকা চেষ্টাটাই আজ অশ্রু জলে সমাপ্ত হলো। তো এই ছিল আমাদের আজকের প্রেমের কাহিনী। আচ্ছা বলুন তো, আপনার প্রেমের গল্প কি এরকমই সিরিয়াস নাকি একটু বেশি ফানি? যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একা একা শুনে চুপ করে বসে থাকলে চলবে না। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে শেয়ার করতে হবে তো, কারণ একসাথে শুনলেই প্রেমের গল্পের আসল মজা, শুনেছি মজা দ্বিগুণও হয়। যাই হোক, আমাদের আজকের গল্পে মৃন্ময়ীর ভূমিকা অভিনয় করেছে অদ্রিজা, অপূর্বর ভূমিকায় অভিনয় করেছে সুরজিৎ, এবং মায়ের ভূমিকায় অভিনয় করেছেন আর যে সঞ্চিতা, বোনের ভূমিকায় অভিনয় করেছেন তানিশা। আমাদের এত সুন্দর পোস্টার এবং এডিটিংয়ের কাজ করছে কিন্তু সৌমদীপার আকাশ। আর এই প্রথম থেকে শেষ অবধি বকবক করেছি আমি। তাহলে হেডফোনটা নামিয়ে রাখুন আর প্রেমটা চালিয়ে যান। আমরা আবার আসবো নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালোবাসুন, ভালো রাখুন আর ভালো থাকুন। কেমন? ধন্যবাদ।